শিশুর ঘটা করে এসো হে বৈশাখ নিমন্ত্রণে সূর্যি মামা যেন ফেয়ার এন্ড হ্যান্ডসাম ক্রিম মেখে চকচকে হয়ে সেজে গুজে এসেছে। তাই তো তার রূপের উত্তাপে চৌচির হয়ে যাচ্ছে পথ ঘাট মাঠ মানুষ তৃণ। কোথাও বৃষ্টি কিংবা বাতাসের ছিটে ফোটা নেই, চারদিকে গ্রীষ্মের গুমট বাঁধা পরিবেশ। এমন উত্তপ্ত দুপুরে ডক্টর চাউনোর চেম্বারের বাইরে রোগীদের জন্য বরাদ্দকৃত বেঞ্চে বসে থাকা দুজন মানুষের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে সুগা। তাদের মধ্যে একজন পেটে হাত দিয়ে কিছুক্ষণ পর পর মৃদু আত্মনাদ করে উঠছে। সেই আত্মনাদ সুগার কানে নয়, বুকে গিয়ে বিচ্ছে। কিন্তু কেন, কি আছে এই আর্তনাদে যেটা ওর মতন একজন শক্ত হৃদয়ের মানুষকেও নরম করে দিচ্ছে, বাধ্য করছে তার কাছে যেতে? সুগার কিছু না ভেবে ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেল। জিমিন কাচুমাচু হয়ে পেটে হাত চেপে বসে আছে। পাশে ওর মা মিসেস আয়ু বিচলিত হয়ে মেয়েকে বারবার সান্ত্বনা দিচ্ছিল। এ তো কালকের সেই কেয়ারলেস মেয়েটা। কি হয়েছে ওনার? জিমিন মাথা তুলে সামনের ভারী কণ্ঠধারী মানুষটির দিকে তাকালো। এই অভদ্র লোকটা এখানে কি করে? গায়ে আবার দেখছি ডক্টর ইরফান, তার মানে এই ডক্টর। কিন্তু এর মতন জঙ্গলকে ডক্টর বানালো কে? মনে মনে কথাগুলো বলে মুখ বাঁকিয়ে চোখ সরিয়ে নিল জিমিন। এই তো কিছুক্ষণ আগ পর্যন্ত ভালো ছিল, হঠাৎ করে বলছে ভীষণ পেটে ব্যথা। সুগা পট করে জিমিনের হাত ধরে নাড়ি চেক করে, তারপরে চোখ দুটো ভালো করে দেখে বলে, উনি মিথ্যে বলছেন, পেটে ব্যথা হঠাৎ করে নয়, অন্তত পক্ষে 12 ঘন্টা ওভার হয়েছে। সুগার কথা এবং কাণ্ডে জিমিন খুবই অবাক। এইটুকু চেক করে কিভাবে সে সবটা বুঝতে পারলো? সত্যি ওর পেটে ব্যথা কাল রাত থেকে শুরু হয়েছে। ভয় কাউকে কিছু বলেনি। জিমিনের গ্যাসের প্রবলেম আছে, এ নিয়ে বেশ কয়েকবার তাকে হসপিটালেও থাকতে হয়েছে। ডক্টরের কড়া ভাবে নিষেধ আছে, বাইরের উল্টাপাল্টা খাবার একদমই নয়। ও যে ফুচকা খেয়েছে সেটা যদি ওর ভাই জানে তাহলে কপালে বেশ দুঃখ আছে। সেই ভয়ও বলতে পারেনি বেচারি। কিন্তু সকাল থেকে ব্যথাটা এতটাই হু হু করে বেড়েছে যে আর টিকতে পারলো না। কাল বাইরে কি খেয়েছিলেন? না না, আমার মেয়ে বাইরের খাবার খায় না, ওর জন্য এটা নিষেধ। সেটা না হয় ওনাকেই বলতে দিন। কি খেয়েছিলেন কাল? আসছে হরিদাস পাল, বলবো না তোকে, কি করবি জঙ্গলি ভূত? কি বলছি শুনতে পাচ্ছেন না? কি খেয়েছিলেন কাল? কথাটা একটু ঝাঁজ নিয়ে বলল সুগা। ফুচকা। জিমিন, সো সরি মম, আসলে ফ্রেন্ডরা বলল। দোকানদারের কাছে গিয়ে ফুচকা ঠিক কিভাবে চেয়েছিলেন? আমাকে কেস খাই এখন মজা নেওয়া হচ্ছে? কি অদ্ভুত লোক রে বাবা। কেন ভাই, এত জানতে হবে কেন? ডাক্তারি ছেড়ে দিয়ে কি এখন ফুচকা বিক্রি করবে নাকি? বলুন কিভাবে চেয়েছিলেন? মামা, এক প্লেট ফুচকা দিন। হয়নি। ঠিক ওখানে যেভাবে চেয়েছিলেন সেভাবে বলুন। জিমিনের এবার রাগ চেতে যায়, ও দাঁত কিটমিট করে বলে, মামা আমার পেটে টক আর ঝাল একটু বেশি করে দেবেন। ঠিক এই কারণে ওনার পেটে ব্যথা করছে। একে তো গরম, তারপর অনেক ঝাল খেয়েছে। সুগার কথার মাঝে পিছন থেকে ডক্টর চাউনুর কণ্ঠস্বর। আরে বাহ, হার্টের ডাক্তার আজ গ্যাস্ট্রিকের রোগীর কাছে? তোমার কাছেই এসেছিলাম। কোনো দরকার ছিল? না তেমন কিছু না। তখন কি একটা বলবে বলছিলে? ও হ্যাঁ হ্যাঁ, এখন বলতে হবে না, তুমি রোগী দেখো, আমি এখানে ওয়েট করছি। এখানে ওয়েট করবে? তার চেয়ে বরং তুমি চেম্বারে যাও, আমি ফ্রি হয়ে তোমার কাছে যাব। ওকে। এইটুকু বলে সুগা চলে যায়। এইদিকে জিমিন বিশ্বাসই করতে পারছে না যে সুগা একজন ডাক্তার, তাও আবার হার্টের। এই অদ্ভুত লোকটা হার্টের ডক্টর, কি করে সম্ভব? আমার কাছে তাকে জঙ্গলি বিলাই ছাড়া কিছুই মনে হয় না। জিমিন এখন সুস্থ, পেটে ব্যথাটাও কমে গেছে। ওর রিকোয়েস্টে মিসেস আয়ু বাসায় ফিরে ছেলেকে কিছু বলেনি। তবে এটাই শেষবার, উনি সাফ বলে দিয়েছেন এর পরের বার থেকে উনি আর ওর কোনো রিকোয়েস্ট রাখবে না, সোজা জাংকুককে গিয়ে বলে দেবে। ঘড়িতে রাত 9টা। জাংকুক নিজের রুমে খাটের উপর বসে বসে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছিল। তখনই জিমিন ওর রুমে ঢুকে। ভাইয়া দেখ তো এই ড্রেসটা আমাকে কেমন লাগছে? জাংকুক ভাবুক হয়ে কিছুক্ষণ জিমিনের দিকে তাকিয়ে থেকে বলল, বেশ মানিয়েছে তোকে, একেবারেই ধলা ইঁদুরের মতন লাগছে। ভাইয়া এসব কি বলছিস তুই? আজিব, এত রেগে যাওয়ার কি আছে? আমি তো তোর প্রশংসাই করলাম। তুই ধলা ইঁদুরের মানে জানিস? অফ কোর্স, ধলা ইঁদুর মিন্স স্মার্ট, বিউটিফুল, গুড লুকিং, ব্লা ব্লা। নো, ধলা ইঁদুর মিন্স হোয়াইট ক্যাট, মানে সাদা ইঁদুর। হোয়াট? ইয়েস ব্রো। জাংকুক ধলা ইঁদুরের মানে জানতে পেরে ওর মাথাটা রাগে ফেটে যাচ্ছে। তার থেকে বেশি রাগ হচ্ছে এটা ভেবে তে ওকে বোকা বানিয়েছে। ও রাগের চোটে মিস তে বলে একটা জোরে চিৎকার দেয়। জিমিন ভয়ের চোটে দৌড়ে নিজের রুমে চলে যায়। উফ, এই তেজাকে নিয়েও পাই না, কি দরকার ছিল ভাইয়াকে এসব বলার? হলো তো, খেলো তো এবার কেস। এক কাজ করি, কল দিয়ে জানিয়ে দিই যাতে কাল কলেজে না যায়। জিমিন থেকে কল দিলে এই মেয়ে কল রিসিভ করা তো দূরের কথা, বরঞ্চ কেটে দিয়ে মোবাইলটাকে বালিশের নিচে রেখে দেয়। আসছে আমাকে কল দিতে, করবো না তো কল রিসিভ? কেন করবো? কালো আমার কল রিসিভ করেছিল, বলে দেয় ধলা ইঁদুর। ধলা ইঁদুর বলতেই আবারও জাংকুকের কথা মনে পড়ে যায়। আম্মা বলে সবসময় পড়ালেখা কর, পড়ালেখা কর। ভাগ্যিস আমি বেশি পড়ালেখা করিনি, নয়তো ওই ইংলিশটার মতন ধলা ইঁদুরের মানেই বুঝতাম না। বুঝে না সোজে না, শুধু রাগ দেখায়, বুঝা বেটা। ও বুইরা বুঝে সুঝে কম, বুইরা রাগ দেখানোর জম, এমনও বুইরা 10 গ্রামে নাই। বুইরার ভয়েতে আমরা সবাই তফাতে পালাই, ইয়ে ইয়ে ধলা ইঁদুরের ভয় আমরা বেঞ্চের নিচে পালাই।
পালাই, ওয়ে ওয়ে রাগীদের বিলের ভয় আমি কলেজ থেকে পালাই। আজ মনে হচ্ছে আমাদের কিউট প্রিন্সেস বেশ আনন্দে আছে। এত আনন্দের কারণটা কি জানতে পারি? তে নাচানাচি থামিয়ে দিয়ে হাসতে হাসতে বলে, জানো দা ভাই, ওই ধলাইন্দুর না ধলাইন্দুর মানেই জানে না। আমাকে উল্টো জিজ্ঞেস করছে ধলাইন্দুরের মানে কি। তাই নাকি? তো তুই কি বললি? আমি বলেছি ধলাইন্দুরের মানে হচ্ছে স্মার্ট, সুন্দর, আকর্ষণীয়। এর কথা শুনে জিহুপো হাসে। এইসব শুনে আরো ভাবতে কি বলে জানো? আজ থেকে আমাকে ধলাইন্দুর স্যার বলে ডাকবে, ওকে? মনে হচ্ছে ছেলেটা বাংলা কম বুঝে। বাট তুমি কিন্তু খুব দুষ্ট হয়ে গেছো। আমার কানে যদি যায় তুই কলেজে গিয়ে এসব করিস, তাহলে কি হবে বুঝতে পারছিস? এই না না দা ভাই, প্লিজ আমাকে কিছু বলো না। আচ্ছা বলবো না, এখন খেতে চল। হ্যাঁ আমার ইচ্ছে করছে না। আমি কিন্তু বলে দেব। না 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 না, যাবো, আমি যাবো। গুড গার্ল। আইতে শোন। কি? তুই কাল ভাইয়াকে কিছু বলেছিলি? কই না তো। তাহলে ঘটনাটা কি বুঝলাম না। আসল ঘটনা তো তখন বুঝবি যখন তোর সামনে তোর ভাইয়াকে ধলাইন্দুর বলে ডাকবো। শুনলাম স্যার নাকি তোকে কেরানি বানিয়েছে। হ্যাঁ বানিয়েছে তো, আবার কাল অনেক কাজও করিয়েছে আমাকে দিয়ে ওই ধলাইন্দুর। অফস। কি? তোকে কেরানির রূপে কেমন লাগছিল সেটা মিস করে গেলাম। তবে রে কালা কুমির, তোকে তো আমি শেষ করে ফেলবো আজ। আরে আরে থাম তোরা, মারামারি পরে করিস। এখন ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ক্লাসে চল। যা ছেড়ে দিলাম, নিহাত ক্লাসে দেরি হচ্ছে দেখে। প্রথম ঘন্টা শেষে আজও যথারীতি সময় জাঙ্কুক ক্লাসে আসে। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই পড়া ফিনিশ করে এসেছো। সব স্টুডেন্ট একসাথে ইয়েস স্যার বলে। জাঙ্কুক এক এক করে সবার পড়া নিতে নিতে তের সামনে গিয়ে দাঁড়ায়। মিস তে, পড়া শিখেছো? ইয়েস স্যার। বাহ, তুমি আজও পড়া শিখেছো। ইদানিং সূর্য কোন দিক দিয়ে উঠছে? এই জিমি, সূর্য কোন দিক দিয়ে উঠছে রে? জিমিন একটু মজা করে বলল, পশ্চিম দিকে। স্যার পশ্চিম দিকে? পশ্চিম দিক দিয়ে যে সূর্য ওঠে আমার তো জানাই ছিল না। মিস্তে, তোমাকে তো আজ পুরোই ধলাইন্দুরের মতন লাগছে। জাঙ্কুকের কথা শুনে পুরো ক্লাস তের দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। উফ, এ তো আমি নিজের ফাঁদে নিজেই ফেসে গেলাম। আগামী ক্লাসে তুমি আমার জন্য একটা আর্টিকেল লিখে আনবে, পুরোটাই হবে বাংলাদেশ নিয়ে। যেমন ধরো বাংলাদেশে কয়টা জেলা, কয়টা বিভাগ, এন্ড ওইসব জেলার মানুষ কিভাবে কথা বলে তার ডিটেইলস। স্যার তাহলে তো এটা অনেক বড় হয়ে যাবে, আর মাত্র দুদিনে আমি। এর কথার মাঝে জাঙ্কুকের ফোনটা বেজে ওঠে। জাঙ্কুক ফোন স্ক্রিনে তাকিয়ে দেখে কলটা ইম্পর্টেন্ট, তাই কলটা রিসিভ করার জন্য বাইরে চলে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে সবাইকে উদ্দেশ্য করে বলে, আই এম সরি স্টুডেন্টস, তোমাদেরকে ওয়েট করানোর জন্য। তোমরা যেহেতু দুদিন বন্ধ পাচ্ছ, তাই পরের অধ্যায়টা ফুল ফিনিশ করে আসবে, ওকে? মিস্তে, তুমিও সাথে আর্টিকেল। স্যার দুটো কিভাবে পারবো? আর্টিকেলটা না হয় পরে জমা দিই। দুটোই আমার আগামী ক্লাসে চাই। এই বলে জাঙ্কুক ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। তেও জাঙ্কুকের পিছু পিছু যেতে নিলে জিমিন ওর হাত টেনে ধরে আটকায়। কোথায় যাচ্ছিস তুই? কোথায় আবার? ওই ধলাইন্দুরে কেরানিগিরি করতে? যেতে হবে না, আজ ভাইয়া থাকবে না। যাক বাবা, বেঁচে গেছি, নয়তো এই ধলাইন্দুর আজকে অফিস রুমে আমাকে পিছিয়ে ফেলতো। যেহেতু স্যার থাকবে না, তাহলে তো এখন আমরা সুবিনের আম্মুকে দেখতে যেতে পারি। কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ চল। জিমিন তুই যাবি? যাবো। ওরা সবাই মিলে সুবিনের মাকে দেখতে যায়, তবে সেটা আর কোথাও নয়, জিমিন কাল যে হসপিটালে এসেছিল সেখানে। আন্টিকে এখানে অপারেশন করানো হয়েছে, না জানিও জঙ্গলি বিলেটের সাথে দেখা না হয়ে যায়। জিমিন মনে মনে কথাগুলো বলতে না বলতে সামনে সুগা হাজির, সাথে সুবিনও আছে। ওরা দুজন কথা বলতে বলতে এদিকেই আসছে। তেল সুগাকে দেখে ছোটদা ভাই বলে দৌড়ে ওর কাছে চলে যায়। এদিকে জিমিন অবাকের চরম সীমানায়। এই অ্যারোগেন্ট লোকটা তের ভাই। আমাকে তো এখন তের সেই ফেমাস ডায়লগটা দিতে হবে, হে খোদা আমাকে উঠিয়ে নাও। প্রথমত এই জঙ্গলি বিলেট একটা ডক্টর, আবার জানো তারা নয়, হার্ট সার্জন। এখন আবার শুনছি এ নাকি তের ছোট ভাইয়া। আমি আমার ফিউচার দেবর, একে আমি দেবর হিসেবে কিভাবে সহ্য করব? না, এটা হতে পারে না। না! জিমিনের চিৎকারে সবাই চমকিত হয়ে ওর দিকে তাকায়। কি হয়েছে জিমি, তুই ঠিক আছিস তো? এত জোরে চিৎকার দিলি কেন? ও মেবি তেলাপোকা দেখেছে। তেলাপোকা? কোথায় তেলাপোকা? ওর বাবারে তেলাপোকা। এই তুই থাম তো, এখানে তেলাপোকা আসবে কোথা থেকে? যত সব আজাইরা কথা। এবারে মূর্তির মতন দাঁড়িয়ে আছিস কেন? বল না কি হয়েছে? এমনি কিছু না কিছু না, চল আন্টিকে দেখতে যাই। ওয়েট দে, উনি ও আমার ফ্রেন্ড দা ভাই। তে এইসব নিয়ে পরে কথা হবে, এখন আন্টিকে দেখতে চল। সুগাকে কিছু বলার সুযোগ না দিয়ে জিমিন তেকে সেখান থেকে টেনে নিয়ে যায়। সুবিনের মায়ের সাথে দেখা করে ওরা কেবিন থেকে বেরিয়ে আসার সময় সুবিন পিছন থেকে ওদেরকে ডাকে। থ্যাংক ইউ তে, থ্যাংক ইউ মিনু, তোরা না থাকলে আমার মায়ের অপারেশনটাই হতো না। তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাকে আমাদের কিছুই লাগে না, আর এমনিতেও আমি তোর জন্য তেমন কিছু করতে পাইনি, যা করেছিস সবটাতে ধন্যবাদ দিল ওকে দে। সত্যি তে, তোকে তো কৃতজ্ঞতা। একদম না, আরেকটা কথা মুখ থেকে বের করবি না, তাহলে তোর মুখটা আমি সেলাই করে দেবো। নিহাত আমার ছোটদা ভাই ডক্টর, তাই তোর জন্য ওইটুকু করতে পেরেছি। আর বন্ধুত্বের মধ্যে থ্যাঙ্কস, সরি এসব কি রে? তে তুই কিন্তু খুব লাকি।
আমার একটা ভাই পেয়েছিস, হসপিটালের কেবিন ভাড়া ছাড়া ওষুধ আর অপারেশনের একটা টাকাও ভাই আমার কাছ থেকে নেয়নি, বরং আমার জন্য একটা পার্ট টাইম জবের ব্যবস্থা করে দিয়েছে। আমি কিভাবে যে ভাইয়ের ঋণটা শোধ করব? কিসের ঋণ শোধ করবি রে? ভাইয়া যদি জানে তাহলে তো পিঠের উপর একটা কাটটা দেবে। আমার ভাই কি তোর ভাই না? আমার ভাই মানে হচ্ছে তোদের সবার ভাই। হ্যাঁ হ্যাঁ, তোর ভাইরা মানে আমাদেরও ভাই। তবে তোর বড় ভাই মানে হচ্ছে জিমিনের লিসার বাচ্চা। তো চুপ থাকবি, সবসময় ফাসলাম। এই জঙ্গলি বন্য বিড়ালটাকে আমি যতটুকু দেখেছি কিংবা জানি, আর এখন যা শুনতে পেলাম, দুটোই তো আলাদা। উনি যেহেতু সবার সাথে এতই ভালো, তাহলে সেদিন আমার সাথে বাসে ওরকম করলো কেন? আর কালিবা কেন মমের সামনে আমাকে কেস খাওয়ালো? তার সাথে আমি কি শত্রুতা? আমি যাই হোক দেবর্ষি, একবার ভাবি হয়ে তোমাদের বাড়িতে যাই, তারপর আচ্ছা করে কান মরে দেবো।